নমস্কার, আমি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বর আমার বাড়ি। বাবার তৈরি করা সার্কাস, সেই সার্কাস অলিম্পিক সার্কাসের আমি একজন অংশীদার। 1932 সাল থেকে বাবা সার্কাস চালাচ্ছে। প্রথমে বেঙ্গল সার্কাস, তারপর ইয়ং বেঙ্গল সার্কাস। 1943 সালে বাবা ইন্টারন্যাশনাল সার্কাস চালু করে, ওইটা 1970 সাল অবধি চলে। তার মধ্যে বাবা আবার 67 সালে 67-এ অলিম্পিক সার্কাস তৈরি করে। সেই সার্কাস এই মুহূর্তে এখন সার্কাস বন্ধ হয়ে গেছে। করোনার পর থেকে আর আমরা সার্কাস চালাচ্ছি না। এক সময় আমাদের ইন্টারন্যাশনাল সার্কাস এবং অলিম্পিক সার্কাস জগৎ জোড়ার নাম ছিল, ভারতের অন্যতম সার্কাস ছিল। বহু জন্তু জানোয়ার ছিল, বাঘ, ভাল্লুক, চিতা, হিপোপটামাস, ব্ল্যাক প্যান্থার, ঘোড়া, হাতি, উট, এইসব নিয়ে আমরা সার্কাস চালিয়েছি। সারা ভারতবর্ষের সব জায়গাতে আমরা এই সার্কাস চালিয়েছি। বাবা 72 সালে জাপান পর্যন্ত সার্কাসে শো করে এসেছে। বহুদিন ওখানে জাপানে ছিল, শো চলেছে আমাদের। এখন সার্কাসের অবস্থা যখন দেখলাম আর কোনো রকম ভাবে কিছু করতে পারা যাচ্ছে না, তখন আমরা সার্কাস বন্ধ করতে বাধ্য হয়েছি। সার্কাসের একটা আলাদা আনন্দ ছিল আমাদের, খুবই মনের উপর চাপ পড়ে যে সার্কাস এখন বন্ধ হয়ে যাওয়ার জন্য। লোককে আনন্দ দেওয়ার একটাই জায়গা ছিল, সেটা হচ্ছে সার্কাস। এখন আর আনন্দ দিতে পারি না। জন্তু জানোয়ার বন্ধ হওয়ার পরও আমরা সার্কাস চালিয়েছিলাম, কিন্তু বাচ্চারা আর আনন্দ পেত না। জন্তু জানোয়ারের জন্য সার্কাসে আসা ছিল, সেই জন্তু জানোয়ার সার্কাসকে দেখাতে পারতাম না, তাতে বড্ড কষ্ট হতো, আমাদেরই কষ্ট হতো। আবার জন্তু জানোয়ার না থাকাতে বাচ্চারাও খুব কষ্ট পেত। এমনকি সার্কাসে আমি দেখেছি শেষ হয়ে যাওয়ার পর বাচ্চারা যেতে চাইছে না। এই সার্কাসের মধ্যে হাতির খেলা আমরা দেখিনি, বাঘের খেলা দেখিনি। পরের শোটা আবার দেখবো, যাতে হাতি বাঘের খেলা দেখাতে পারে, আমরা দেখতে পাই। এইভাবে সার্কাস চলতে চলতে এই মুহূর্তে ভারতবর্ষের সার্কাস একেবারে করুণ অবস্থায় চলছে, না চলারই মতো অবস্থা। জন্তু জানোয়ার গভর্নমেন্ট থেকে ব্যান করে দেওয়া হতে আমরা দেখাতে পারি না। আমাদের একসময় 40টা টাইগার ছিল, 15 থেকে 20টার মতো সিংহ ছিল। সরকার থেকে আমাদের নিয়ে চলে যাওয়া হয়েছে ভাল্লুক ফাল্লুক সব, কুকুর, কাকাতুয়া, ম্যাকাও। সার্কাস একটা আনন্দের জায়গা ছিল। বাংলাটাই ওপর বেশ থাকতো আমাদের, আমরা বাংলাতেই বেশি সার্কাস করেছি। আমরা যখন সার্কাস চালাতুম, আমাদের এক সময় আমরা প্রায় টোটাল 400 লোকের ওপর মেম্বার নিয়ে আমরা সার্কাস চালাতুম। আর্টিস্ট থেকে আরম্ভ করে সব রকম নিয়ে 400-র মতো লোক ছিল সার্কাসে। আমাদের 3500 অ্যাকোমোডেশন ছিল। এটা 3টে করে শো হতো, 1টা, 4টে, 7টা। সার্কাস একটা একটা একদম অন্য জগৎ, ওর সাথে কোনো জিনিসে কারোর তুলনা করতে পারা যাবে না। কারণ ওখানে এত বেশি আনন্দ পাওয়া যায়, আনন্দ দেওয়া যায়, নিজেরাও খুব আনন্দ পেত, আর জনসাধারণের বাচ্চাদের খুব আনন্দ পেত। এটাতে আমাদের খুব ভালো লাগতো। বিখ্যাত বিখ্যাত মহিলা, যেরকম আমাদের রেবারক্ষিত ছিল, তার বুকের উপর দিয়ে হাতিও এপাশ থেকে ওপাশে চলে যেত, রেবারক্ষিত। আমাদের সার্কাসে বিষ্ণুচরণ ঘোষ মহাশয় ছিলেন, বিখ্যাত লোক। আনন্দ যেরকম ছিল, কষ্টদায়ক ছিল প্রচন্ড। আমাদের মধ্যে কষ্ট হতো, জল, ঝড়, বৃষ্টি, গরম, কাপড়ে ঘরে থাকা সবারই, আমারও যেরকম ছিল, সব প্রত্যেকটা স্টাফেরই খুব কষ্ট হতো। তবু ওইভাবেই আমরা চালাতাম। জন্তু জানোয়ার চলে যাওয়ার পর থেকে, সরকার নিয়ে নেওয়ার পর থেকে, এটা একটা অসুবিধা হলো। আর একটা যেটা অসুবিধা হলো, এটা আমি আমার নিজের ব্যক্তিগত মত বলে, এই টেলিভিশন যখন থেকে সারা পৃথিবীর ঘরে ভেতরে চলে এলো, সারা টেলিভিশনে সারা পৃথিবী দেখতে পাওয়া যায়, তখন আর এই সার্কাসের উপর লোকের আকর্ষণটা কমে গেল। মোবাইলের যুগে একটা সারা ইউটিউব থেকে আরম্ভ করে থেকে সবই তো একদম সার্কাস। আপনি আজ থেকে 50 বছর আগেকার সার্কাস আপনি ইউটিউব খুললে এক্ষুনি দেখতে পাবেন। আর তারপরে আস্তে আস্তে হলো কি, আমরা সেই জায়গায় আমরা নিজেরা পৌঁছতে পারলাম না, আস্তে আস্তে পেছনে চলে যেতে আরম্ভ করলাম। আর পৃথিবীর কাছে আমরা একটুখানি হয়ে গেল। তাতে আমাদের অসুবিধে হলো, বুঝতে পারলাম যে সার্কাস চালানো আমাদের পক্ষে আর সম্ভব নয়। তারপরে আরেকটা জিনিস যেটা হলো, সেটা হচ্ছে কি, এত খরচাটা বেড়ে গেল যে খরচা মেনটেন করা বিরাট শক্ত হয়ে গেল। যেসব মাঠ আমরা খুব কম পয়সায় পেতাম, সেই সব মাঠের ভাড়া এত হয়ে গেল, সেই অনুযায়ী আমরা টিকিট রেট বাড়াতে পারলাম না, সেই অনুযায়ী দর্শকদের আনন্দ দিতে পারলাম না। দর্শকরা বিমুখ হয়ে গেল আমাদের থেকে। সার্কাসের উপর আস্তে আস্তে এটা ফেতরা চলে গেল। আমার কাছে বিশেষ মুহূর্ত বলতে গেলেন অনেকগুলো আছে। আমার এরকম দেখা গেছে হাতির সাথে টাইগারের লড়াই লেগে গেছে, সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি।
সেটা দেখেছি, সেই একেবারে ভয়ঙ্কর দৃশ্য, সে আর ভোলার নয়। সেই ঘন্টা খানেকের ওপর একদম দুজনের মধ্যে লড়াই চলছে, সেই দৃশ্য দেখেছি, সে সাংঘাতিক ব্যাপার। রানীগঞ্জে আমরা সার্কাস চালাচ্ছিলাম, সেই সময় জঙ্গলের হাতি আমাদের টেন্টের ভেতরে ঢুকে পড়েছিল। সেই টেন্টের ভেতরে ঢুকে পড়ে আমাদের 4টে হাতিকে নিয়ে চলে গেছিল, চেন ফেন ছিঁড়ে নিয়ে, যে কম্পাউন্ড আমাদের লোহার ঘেরা থাকে, টিনের ঘেরা, সেই ভেঙে নিয়ে চলে গেছিল। 3টে হাতিকে তো সঙ্গে সঙ্গে রেস্কিউ করতে পেরেছিল, একটিকে প্রায় 15 দিন পরে সরকার থেকে আমাদের রেস্কিউ করে দিয়েছিল। সে একটা বিরল ব্যাপার একটা হয়েছিল। সে মানে বলে বোঝাতে পারবো না কি দৃশ্য দেখছিল। জঙ্গলের হাতি যখন ভেতরে ঢুকে পড়েছিল, সে একেবারে অকল্পনীয় ব্যাপার, মানে কোনো কল্পনার মধ্যে আনতে পারছিল না যে কি হচ্ছে। মানে তাতে মনে হচ্ছিল বেঁচে থাকবো না, মারা যাবো, এত বেপরোয়া হয়ে গেছিল জঙ্গলের হাতিটা। প্লাস আমার হাতি ওর সাথেও আমার কন্ট্রোলের বাইরে চলে গেছিল। এটা একটা বিরাট ঘটনা। আরো ছোট ছোট অনেক ঘটনাই আছে। ওনার নাম ছিল রেবা রক্ষিত, বুকের ওপর দিয়ে হাতি তুলতেন, আর উনি খুবই সুন্দরী ছিলেন। তাকে দেখতেও দর্শকদের মধ্যে বিরাট একটা আকর্ষণ থাকতো। উনি বহুদিন আমাদের সার্কাসে ছিলেন, সব রকম মিলিয়ে সার্কাস। যেরকম একটা 1 ফুটের একটা জোকার ছিল, তাকে দেখতেও একটা সার্কাসের একটা বিরাট আনন্দ হতো। একটা সার্চ লাইট ছিল, সেই সার্চ লাইট দেখতেও মানুষ বহু আসতো, 30-40 কিলোমিটার দূরে আলোটা পড়তো। এমনও আমাদের হয়েছে, দেখেছি সার্কাস লাগাবো 10 তারিখে আরম্ভ, 7 তারিখে গ্রামের লোক ভেঙে পড়েছে, যদি আগে আরম্ভ হয়ে যায় আগে থেকে চলে আসছে, সেটাও আমরা দেখেছি। সার্কাস একটা আলাদা জিনিস ছিল, সেদিন আর নেই। সার্কাসের তো এটাই হচ্ছে সব থেকে বেশি, কোথায় কি হবে কেউ বুঝতে পারা যায় না। আমরা যেখানে ভেবেছি যেখানে খুব হয়তো ভালো দর্শক পাবো, পাইনি। আবার যেখানে ভেবেছি এখানে কি করব, এখানে তো লোকের যাতায়াতের বিরাট অসুবিধে, কি করে, সেখানেও দেখেছি গরুর গাড়ি করে দিনের পর দিন মানে আসছে, গরুর গাড়ি করে করে। যেটা বেশি আমরা দেখেছি বাঁকুড়া জেলা, এটাতে বেশি দেখেছি, মুর্শিদাবাদ জেলা, এগুলো দেখেছি গরুর গাড়ি করে সার্কাস বেশি দেখতে আসতো। সার্কাসে দেখে যেরকম পাবলিক হতো, আবার পাবলিক হতো না, মানে দর্শক হতো না, এরকমও বহু হয়েছে। এরাও আরেকটা ঘটনা আমি বলি, আমার টিকিট পুরো বিক্রি হয়ে গেছে, ফুল একেবারে, এমন জল হলো, সবাইকে টিকিট ফেরত দিয়ে দিতে হলো, সব শেষ হয়ে গেল। এবং এরকমও হয়েছে দিনের পর দিন একটা লোকও সার্কাসে আসছে না, একেবারে পুরো গ্যালারি শূন্য, চেয়ার শূন্য করে দিন কাটাতে হয়েছে, 2 জন 4 জন 10 জন করে। সে অবস্থাও আমাদের হয়েছে শেষের দিকে। কিন্তু সেটা অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, সেখান থেকে আর রিকভারি করার মতো আমাদের অবস্থা ছিল না, যার জন্য সার্কাসটাকে বন্ধ করতে হলো। পশু পাখিটা একটা বড় ব্যাপার ছিল, টিভিটা একটা বড় ব্যাপার ছিল, মোবাইলটা একটা বড় ব্যাপার ছিল, এগুলো হয়েছিল। আপনি ঘরে বসে টিভি চালিয়ে সারা পৃথিবীকে দেখতে পেয়ে যাবেন। খেলার মানটাও আমরা সেইভাবে তুলে নিয়ে যেতে পারিনি, আস্তে আস্তে আমরা পিছিয়েই গেছি। দর্শকরা আনন্দ না পেলে সে আমার পয়সা দেবে কেন? তারপরে সার্কাসের ব্যাপারটা এত টেম্পোরারি ব্যাপার, মানে জল হলে মুশকিল, ঝড় হলে মুশকিল, গরম পড়লে খুব মুশকিল। এগুলো একটা বড় বিরাট ফ্যাক্টর, যেটা প্রথমটা ভালো লাগলেও পরে বুঝতে পারছি আমি ঠিক করে রেখে দিয়েছি, খুব ভালো হবে হবে হবে, এমন জল ঝড় হলো, সঙ্গে সঙ্গে শো বন্ধ। আমার কাছে এক সময় যখন সার্কাস চালাতাম, তখন প্রায় 60 জন মহিলা আর্টিস্ট ছিল, প্লাস পুরুষ ছিল প্রায় 70-75 জন, প্লাস টোটাল মিলিয়ে আমাদের প্রায় 400 মতো ছিল। সব রকম হাতি সোনা, হাত দেখাশোনা, ঘোড়া দেখাশোনা থেকে আরো করে টেন্ট তৈরি করা, তারপরে সব রকম রান্না বান্না, খাওয়া দাওয়া সব মিলে প্রায় 400 মতো লোক ছিল। সময়ের সাথে সাথে এগুলো পাল্টেছে। প্রথমটা যখন করেছিলাম তখন অনেক কত, আর যখন শেষ করেছিল তখন আমার মাসে অন্তত 10 থেকে 12 লক্ষ টাকা খরচা হতো এইসব মেনটেন করতে। সেটা রিকভারি করতে পারতাম না, টিকিট বিক্রি করে সেটা আর আসতো না, যার জন্য আমাকে সার্কাসটাকে বন্ধ করতে হলো। আমার নাম চান্দ্রিয়া বন্দ্যোপাধ্যায়, আমি দক্ষিণেশ্বরে থাকি। দাদুর হাতে তৈরি সার্কাস, ছোটবেলা থেকেই সার্কাস বাড়ি সোকল্ড, এখন আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাতে যদি বলতে হয় সার্কাস বাড়ির মেয়ে আমি। অনেক কিছু দেখেছি, লোকের বন্ধু বান্ধবের সাথে যখন গল্প করতাম, আমরা লোকেদের বাড়িতে যারা পোষ্য থাকে, লোকে কুকুর বেড়াল অনেকে পোষে, তো কথায় কথায় আমার বন্ধু বান্ধবরা আমাকে বলতো তোর বাড়ি তো নয়, ওটা জেলা একটা, কেন আমার বাড়ির বৃহত্তর আকারটা একটু বেশি বড়, তো আমার বন্ধুরা এটা ঠাট্টার ছলে আমাকে জেলায় থাকি বলতো, তো এখনো বলে ইনফ্যাক্ট। তো আমার বাড়িতে বাঘ ভাল্লুক হাতি ঘোড়া দেখে বড় হয়েছি,
আর আমার বাবা মায়েদের কাছে আমরা যেরকম সন্তান তুল্য, তো যেহেতু বাবাদের হাতে তৈরি করা সার্কাস ছিল, মানে দাদুর হাতে তৈরি করা সার্কাসের বাবারা সেই প্রজন্ম ধরে এসেছিল, তাদের কাছেও আমরা যেরকম সন্তান সমূহ, তাদের কাছে পশু পাখি যেগুলো ছিল আমাদের সার্কাসে, যারা আমাদের বিনোদন দিত, যারা আপামর দর্শককে বিনোদন দিত, তাদের কাছেও কিন্তু ওই পশু পাখিগুলো আমাদের মতোই সন্তান সমূহ ছিল। তো যেহেতু ছোটবেলা থেকেই সার্কাসের এনভায়রনমেন্টে বড় হয়েছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা আমার একদম ব্যক্তিগত একটা অভিমত, সেটা হচ্ছে আমার জুয়ের প্রতি আকর্ষণ কোনোদিনই ছিল না। যেটা এখনকার জেনারেশনদের দেখি যে জুতে না গেলে ওরা বাঘ ভাল্লুক চিতা মানে লায়ন এই বিষয়ে জানতে পারবে না, কিন্তু যেহেতু যেটা ছোট থেকে আমরা জন্মগত অবস্থাতে এই জিনিসটার থেকে রপ্ত করেছি, তো সেই কারণে আমার পার্সোনালি কোনোদিন জুয়ের প্রতি সেই টানটা ছিল না। ছোট থেকেই সার্কাস নিয়ে শীতকাল মানেই বাবা কাকাদের জ্যাঠাদের দেখতাম যে সার্কাসে যেতেন, কেন শীত মানেই কমলা লেবু পিকনিক আর সার্কাস। তো এখনকার প্রজন্মদের কাছে বা এখনকার এনভায়রনমেন্টটাই শীত আসে না, শীত আসছে কখন বা বর্ষা আসছে কখন বা হেমন্ত আসছে কখন আমরা বুঝতে পারি না, আর আমাদের নেক্সট জেনারেশন তো আরোই বুঝতে পারে না। তো সেক্ষেত্রে সেই জিনিসটা এখন একদমই নেই বললেই চলে, সেই আনন্দটা নেই এখন। আমাদের কাছে ভ্যাকেশন বা স্টেকেশন যেটা চলে গেছে, কিন্তু শীতকাল মানে আমাদের শীতের ছুটিতে কমলা লেবুর সাথে পিকনিক যেরকম একটা ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেরকম ভাবে সার্কাসটাও জড়িত ছিল, যেটা যেই সংসারটা আর নেই, যেই এনভায়রনমেন্টটা নেই, যে আনন্দটা আর নেই। আরো অনেক কিছু আছে যেটার মধ্যে, যে বাঘ ভাল্লুক সিংহ হাতি, আমার বাড়িতে আমি দেখেছি ছোটবেলায় যে প্রেগনেন্ট বাঘ অনেক দূরে ট্রাভেল করতে পারবে না, অনেক দূরে সার্কাস হচ্ছে, সেক্ষেত্রে তাকে আমাদের বাড়িতে তার ডেলিভারি হয়েছে। প্রচুর দুপুরবেলা বিকেলবেলা যেরকম বাইরের লোকে বেড়াতে যায়, আমাদের বাড়িতে আসতেন লোকেরা, মানুষেরা, বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাঘ মানে বাঘকে দেখাতে, ছোট টাইগার কাবকে দেখাতে। তো সেই সব দিন দেখেছি, লোকে বলতো কিরে তোর তো ঘুম ভাঙে বাঘের আওয়াজে, একদমই তাই, যে সেটা সত্যি বাস্তবে আমি দেখেছি ও উপলব্ধি করেছি যে জিনিসটা। আর লোকেদের বাড়িতে অনেক কিছু ব্যাপারটা থাকে যে ইঞ্জিনিয়ার ডক্টর, কিন্তু আমি যে এনভায়রনমেন্টে বড় হয়েছি, আমি যে এনভায়রনমেন্টের সাথে ছিলাম বা এখনো আছি, সেই এনভায়রনমেন্টটা একদম আলাদা। আমার বাড়িতে যারা এসছে বা দেখে গেছে তারাও বলেছে যে এই বাড়ির পরিবেশটাই মানে কোথাও না কোথাও এখনো মানে আমার বাড়ির মানে আশেপাশের লোকে আমার বাড়ি থেকে সার্কাস বাড়ি হিসেবেই জানে, কারণ অনেকেই আছে যারা এই নামটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। জীবনে উপলব্ধি করেছি এরকম, যখন ছোট ছিলাম তখন বাবা কাকাদের সাথে প্রচুর সার্কাস যেতাম। সার্কাসে যারা দেখেছেন, মানে যারা সার্কাসে গেছেন বা খেলা দেখেছেন তারা জানবেন স্প্রিং নেট বলে একটা নেট থাকতো, সেখানে প্রচুর কলাকুশলীরা তারা জাম্প করে করে কিছু তাদের খেলা দেখাতো। তো সেইটা আমার প্রচন্ড আকর্ষণের একটা কারণ থাকতো সার্কাস যাওয়ার, মানে আমি ঘন্টার পর ঘন্টা সেই স্প্রিং নেটে লাফাতাম। তো আমার সার্কাসে যাওয়ার পেছনে কিন্তু আমার খেলা দেখার প্রতি অত ইন্টারেস্ট ছিলাম না, হয়তো আমি দেখতাম, কেন 3-4টে শোই তো একবারে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, আমি আছি হয়তো 5-6-7 ঘন্টা, সকালবেলা বাবার সাথে চলে গেলাম, সন্ধ্যেবেলা রাত্রিবেলা বাবার সাথে ফিরতাম। তো সেক্ষেত্রে ওই জিনিসটা আমার খুব একটা আকর্ষণের বিষয় ছিল, যে আজকে লাফানোটা কমপ্লিট হয়ে যেত, পরের দিনে কতটা লাফাবো কিন্তু শুধু লাফাতাম, এটাই একটা আনন্দ ছিল। কারণ তখন আমাদের হাতে মুঠোফোনে আমরা বন্দী হইনি, তখন আমাদের উন্মুক্ত আকাশ ছিল আমাদের কাছে, তো বিনোদনটাও একটু অন্যরকম ছিল। খারাপ তো অবভিয়াসলি লাগে, কেন এই এনভায়রনমেন্টে আমার বড় হওয়া, এই সংসারে আমার বড় হওয়া, এই জিনিসটার মধ্যে আমার জীবন যাপন চলেছে বা আমি যাপন করেছি এই দিনগুলো। খারাপ লাগার মধ্যে একটা বড় অন্যতম জিনিস আছে, এখনকার বিনোদনের বিষয়টা বাচ্চাদের কাছে একদম অন্যরকম হয়ে গেছে। সার্কাস ইজ আ অল টাইম লাইভ এন্টারটেইনমেন্ট, এটার মধ্যে কোনো সেকেন্ড টেক হতো না, যা কিছু হবে সে কোনো কিছু কেউ আর্টিস্ট মিস আউটও হতো, প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি থাকে, কিন্তু সেটার মধ্যেও যখন তাকে কিন্তু অন দ্য স্পটে রেকটিফিকেশন করে আসল যে খেলাটা যে দেখাতে চাইছে তাকে কিন্তু দেখাতে হতো। তো সেই জিনিসগুলো এখন এত মেকি জগতের মধ্যে যে কোনটা এডিটেড আর কোনটা নন এডিটেড, আমরা যারা কাছ থেকে এইসব এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সাথে যুক্ত ছিলাম তারাই জানি। এখনকার বাচ্চারা সব মেকি জিনিসটাকেই মনে করে নেয় যে এটাই হয়তো বাস্তব, এটাই হয়তো ঠিক।